আসসালামু আলাইকুম। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য সম্পর্কে জানবো। দেখো, এখান থেকে মাঝে মধ্যেই পরীক্ষায় আসে। প্রথমত তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। তো আমি এই বিষয়টা পুরোটা ক্লিয়ার করে দেবো। আমি তোমাদের জিকে মেন্টর, আমি জিকে ক্লাস টাইম লার্নে। তো দেখো, একটা টপিকস আমি যেটা আলোচনা করি, আমি এটা তো তোমাদেরকে দেখাবো, তাই না? এখানে সবকিছু লেখা আছে। এর বাইরে এই সংক্রান্ত যে কোশ্চেন গুলো আসতে পারে, এটা নিয়ে আমার কথা বলা উচিত। তো আমি এটা নিয়ে কথা বলি। প্রথমত এখানে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানতেছি। ক্ষুদ্র নৃগোষ্ঠী সংবিধান অনুযায়ী কিন্তু আমরা তাদেরকে উপজাতিও বলবো না, আদিবাসীও বলবো না। আমরা দুইটার মধ্যে কোনোটাতে যাবে না। আমরা যেটা গ্রহণ করেছি আর কি, আমরা গ্রহণ করেছি ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই শব্দটা আমরা গ্রহণ করেছি, আমরা এটাই বলবো আর কি। এই দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একদিন আমি আদিবাসী আর উপজাতির কনসেপ্ট নিয়ে আলোচনা করব, কোনো সমস্যা নেই। দেখো, এই ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে মাঝে মধ্যে কোশ্চেন করা হয়। এই বছরের আগের বছর যে অ্যাডমিশনটা হয়েছে আর কি, 24-25 সেশন করে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু একটা কোশ্চেন আসছিল যে পাগন মুসলমান যারা উপজাতি আর কি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই সংক্রান্ত কিন্তু কোশ্চেন আসছিল। তো এই জায়গা থেকে মাঝে মধ্যেই কোশ্চেন আসে। এখান থেকে যে কয় টাইপ কোশ্চেন আসে, প্রথমত তোমাকে এই টাইপ কোশ্চেন করবে যে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বসবাস করতেছে। এই টাইপ কোশ্চেন, এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব, তাদের ধর্ম, বাসস্থানের কথা বলছি, বাসস্থান, তারপরে তাদের ভাষা, তারপরে তাদের ধর্ম, এই রিলেটেড কোশ্চেন গুলো করে। তারপরে তাদের উৎসব। এই কয়েকটা টপিকস তুমি যদি ক্লিয়ার করো, যে কোনো একটা ইউনিভার্সিটি তুমি এখান থেকে কমন পাওয়াই, এখান থেকে কমন পাওয়াই। মাঝে মধ্যে কোশ্চেন করা হয়, মাঝে মধ্যে জায়গা থেকে কোশ্চেন করা হয়। আবার কি করা হয়, এগুলোর বাইরে, যেমন আমরা সবাই জানতেছি যে গারোরা বসবাস করতেছে কোথায়, গারো পাহাড় মানে ময়মনসিংহের পাদদেশে বসবাস করতেছে, তারপর চাকমারা, রাঙ্গামাটি, এই যে অঞ্চল জুড়ে বসবাস করতেছে। এর বাইরে তার মণিপুরি, তোমার মৌলভীবাজার, সিলেট, এইদিকে বসবাস করতেছে। এর বাইরে হঠাৎ করে প্রশ্ন করা হয় এই যে আফ্রিদি, মাউরি, জুলু, পিগমি, যে কতবার পরীক্ষায় আসছে, জুলু আসে, নাগা, তারপরে এক্সকিমো, তারপর তোমার শেরপা। হঠাৎ করে প্রশ্ন যায় যে পিগমি ক্ষুদ্র নৃগোষ্ঠী এরা কোথায় বসবাস করে। তো আমাদের শুধুমাত্র বাংলাদেশের সম্পর্কে জানলেই হবে না, এর বাইরে বিভিন্ন দেশে অবস্থানরত যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের সম্পর্কেও জানতে হবে। তাদের সম্পর্কে আমাদের কি জানতে হবে? তাদের সম্পর্কে আমাদের ভাষা জানতে হবে না, ধর্ম জানতে হবে না, উৎসব জানতে হবে না, বাসস্থান শুধু জানলেই হবে। তো তাদের সংক্রান্ত বাসস্থানগুলো আমরা দেখবো। এখানে লিখে দিয়েছি আমি ক্যাপশনে যে বাংলাদেশে বসবাস না করা ক্ষুদ্র নৃগোষ্ঠী। আর আমাদের দেশে যারা রয়েছে তাদের সম্পর্কে কি কি জানবো? বাসস্থান জানবো, তাদের ভাষা জানবো, উৎসব জানবো, তারপরে তাদের ধর্ম জানবো। এই সব বিষয়গুলো আমাদের তাদের সম্পর্কে জানতে হবে। তো চলো, আমাদের বাংলাদেশে বসবাস করে না এমন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, এরা কোথায় অবস্থান করছে? আফ্রিদি। আফ্রিদির অবস্থান কোথায়? আফ্রিদির অবস্থান হইলো পাকিস্তানে। তারপরে মাউরি, মাউরি হইলো নিউজিল্যান্ড। জুলু হইলো দক্ষিণ আফ্রিকা। তারপরে পিগমি মধ্য আফ্রিকা, কঙ্গো রুয়ান্ডাতে। শেরপা তার নেপাল। তারপরে নাগা, নাগাল্যান্ড ভারত। এক্সকিমো গ্রিনল্যান্ড ও কানাডার তুন্দ্রা অঞ্চলে এরা বসবাস করতেছে। ভাই, এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো? এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই যে আফ্রিদি, সরি, মাউরি, জুলু, পিগমি, এই তিনটা। কোশ্চেন আসলে এই তিনটার মধ্যে থেকে আসার পসিবিলিটি অনেক অনেক বেশি রয়েছে। এই যে তিনটা রয়েছে, এই তিনটা থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। তোমরা এই তিনটা ভালোভাবে মনে রাখবা, মাউরি, জুলু, পিগমি, এই তিনটা ভালোভাবে তোমরা মনে রাখবা। বাকি যেগুলো রয়েছে তোমরা সবগুলো রিডিং করবা। মাউরি তাহলে কোথায়? মাউরি নিউজিল্যান্ড। তারপরে জুলু, জুলু দক্ষিণ আফ্রিকা। পিগমি, পিগমি কোথায়? মধ্য আফ্রিকা। এগুলো ভালোভাবে মনে রাখবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। পিগমির এখানে তুমি ইজিলি মনে রাখতে পারো যে পিগমি, এখানে মো রয়েছে, মো দিয়ে এই যে মধ্য আমেরিকা। আর যদি দেশের নাম উল্লেখ থাকে কঙ্গো ও রুয়ান্ডা, এটা উল্লেখ থাকবে, কোনো সমস্যা নেই। বিশেষ করে কঙ্গোটা বেশি উল্লেখ থাকে এখানে। তো তুমি এখানে কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারো। পিগমি, তোমার মনে হইতে পারে যে ভাইয়া জুলু দক্ষিণ আফ্রিকা, পিগমি মধ্য আফ্রিকা, কিভাবে মনে রাখবো? এই যে মো রয়েছে, এখানেও মো রয়েছে, মধ্য আমেরিকা। তো জিকে পড়ার ক্ষেত্রে তোমরা কি করবা? শর্টকাট টেকনিক ফলো করবা। শর্টকাট টেকনিক, অন্যের টেকনিক না, তুমি নিজে যেগুলো মেক করতে পারতেছো। তুমি যখন একটা বিষয় অনেক বেশি পড়বা, তখন ইজিলি ওই শব্দগুলোর সাথে মিল রেখে তুমি পড়তে পারো। যেমন আমি তোমাদেরকে যেটা দেখালাম, এটা কিন্তু আমি তোমাকে পড়ানোর আগে, এটা একবার সত্য কথা, কিন্তু পড়ানোর আগে কখনোই তোমাদেরকে এইটা পড়াবো এইভাবে কিন্তু আমি আসি নাই এখন ক্লাস নেওয়ার জন্য। হঠাৎ করে আমি দেখতেছি আচ্ছা পিগমি মধ্য আমেরিকা, নর্মাল তো মনেই থাকে। তো তোমাদের জন্য কিভাবে ইজিলি মনে রাখতে পারো, তখন কিন্তু আমি এই বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো একটা বিষয় তুমি যখন অনেক বেশি পরিমাণে পড়াশোনা করবা, তখন ওইগুলো তুমি ইজিলি টেকনিক দিয়ে মনে রাখতে পারবা। এবং পড়াশোনাটাকে অনেক ফানি ওয়েতে পড়াশোনা করবা। পড়াশোনা অনেক বেশি ফর্মাল না, তুমি যত ফানি ভাবে বিষয়গুলো মনে রাখতে পারবা তত ভালো হবে। তো আমাদের ব্যাচে যারা ভর্তি হয়েছে, আমার জিকে ক্লাসে দেখবা অনেক ফানি ফানি টেকনিক ফলো করা হয়। যেমন তোমার পথে পুন্ড্র, পথে প্রাচীন, বতে বঙ্গ, বতে বড়, মানে বঙ্গ জনপদটা অনেক বড় ছিল আর কি, তার পুন্ড্রটা প্রাচীন ছিল। এরকম অনেক শর্টকাট আমরা ফলো করি। যেমন আলাউদ্দিন খলজি, ইনি ষোড়শ লুইয়ের মতো, সরি চতুর্দশ লুইয়ের মতো বলেছিল যে আমি রাষ্ট্র। এখানে আমরা কিভাবে মনে রাখি? আতে আলাউদ্দিন, আতে আমি রাষ্ট্র। তারপর গিয়াসউদ্দিন বলবন, যিনি ব্লাড অ্যান্ড আয়রন
পলিসি ফলো করেছিল। এটা আমরা কিভাবে মনে রাখবো? বি ফর বলবন, বি ফর ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। তো এইভাবে কিন্তু পড়াগুলো মনে রাখা যায়, এটা জাস্ট মনে রাখার জন্য। আমরা তো কাহিনী অবশ্যই জানবো এবং তা মনে রাখার জন্য এই বিষয়গুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ ভাই একটা এমসিকিউ নিয়ে কি আমি ভাবার এত বেশি সময় পাবো? আমি না, যত দ্রুত আমি আনসার করতে পারবো আমি ততই স্মার্ট, আমি তত ভালো রেজাল্ট করতে পারবো। আচ্ছা, আমাদের সেকেন্ড টাইম ব্যাচ চলতেছে, আরো আমাদের কয়েকটা ব্যাচ লঞ্চ করা হয়েছে। ফার্স্ট টাইম মানে ডিইউ যেটা লঞ্চ করা হয়েছে, ডিইউতে ওটাতে ভর্তি হলে সবগুলো অ্যাক্সেস ফ্রি পাবা, যেহেতু ফার্স্ট টাইম সবার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি থাকে, তো ওই অনুযায়ী আর কি প্রি অ্যাডমিশন যেটা, আর একটা তোমার ইংলিশ কোর্স, আর একটা সেকেন্ড টাইম কোর্স, এই কোর্সগুলোতে তুমি ভর্তি হয়ে যেতে পারবা। তো যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা এই নাম্বারে নক দিবা। নাম্বারে নক দিয়ে আমি ভর্তি হতে বলতেছি, আমি ক্লাসে কখনোই ডিরেক্ট ভর্তি হতে বলি না। আমাদের এই নাম্বারে নক দিয়ে আমাদের ক্লাসগুলো নিবা, আমাদের পরীক্ষা নিবা, ক্লাস টেস্ট, মেমোরাইজিং টেস্ট এগুলো নিবা, এগুলো কিরকম ভাবে চলতেছে এগুলো দেখে তোমার যদি মনে হয় যে না পারফেক্ট, তাহলে তুমি আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর এই যে আমাদের 10টা ফ্রি ক্লাস রয়েছে, যারা আমাদের নতুন ভিডিওটা দেখতেছো তোমরা চাইলে নাম্বারে নক দিয়ে 10টা ফ্রি ক্লাস নিয়ে নিতে পারো। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এটা টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে তুমি 10টা ফ্রি ক্লাস নিতে পারবা। এই নাম্বারে অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেম তুমি আমাদের কাছে সলভ করে নিতে পারবা। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী সংক্রান্ত যা তথ্য পড়তে বলছি এগুলো সব ভালোভাবে পড়বা, ইনশাআল্লাহ এখান থেকে একটা প্রশ্ন কমন পাওয়ার পসিবিলিটি অনেক পরিমাণ রয়েছে।